স্টুডেন্টস, গুড মর্নিং। সাউন্ড শোনা যাচ্ছে নিশ্চয়ই? সমান আছে সৌম্য সাউন্ড শোনা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাডাম। হ্যাঁ, সব clear, ঠিক আছে। তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আচ্ছা, আমার সাথে তোমাদের পরিচয় হয়তো নেই অথবা আছে হয়তো, তো আগে পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি তানিয়া আফরিন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, নটরডেম কলেজ ময়মনসিংহ। তো তোমাদের সাথে এটা হচ্ছে এর আগে আমার একটা ক্লাস হচ্ছে আপলোড হয়েছিল, আমাদের পেজে আপলোড হয়েছিল জীববিজ্ঞান প্রথম পত্রের উপরে, সেটা নিশ্চয়ই করেছো। তো আজকে আমরা যে অধ্যায় থেকে শুরু করতে যাব সেটা হচ্ছে কোষ ও এর গঠন। তো আমি একটু আগে বলে নেই, ক্লাসের আগে আমি আজকে যা পড়াচ্ছি, পড়ানোর সময় যদি কেউ কোনো সমস্যা বোধ করো তাহলে ঠিক তখনই তোমাকে হাত তোলার প্রয়োজন নেই। আমি ক্লাস শেষে 10 মিনিট তোমাকে সময় দিব। আমি ঠিক 10 মিনিট আগে ক্লাসটা শেষ করব এবং 10 মিনিট তোমাকে সময় দিব তোমাদেরকে। কারো কোনো প্রবলেম থাকলে সেটা তখন বলতে পারবা, ঠিক আছে? তখন হ্যান্ড রাইজ করলে আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। তাহলে সময় নষ্ট না করে ক্লাস শুরু করছি। আর যারা ভিডিও অন করে রেখেছো তারা প্লিজ ভিডিওটা অফ করে দাও, ভিডিওগুলো অফ করে দিবা, প্রত্যেকের অডিও এবং ভিডিও অফ করে দিবা। শুধুমাত্র তুমি আমার কথা এবং আমার ভিডিও তোমার কাছে যাবে, কারণ এতে প্রচুর জিবি কাটে, নেট প্রচুর কাটে তোমাদের। আচ্ছা, তাহলে আজকে পড়ছে হচ্ছে কোষ এবং এর গঠন, জীববিজ্ঞান থেকে, প্রথম পত্র থেকে। তো এই অধ্যায়ের উপর বললাম যে প্রথম ক্লাসটা আগে হয়ে গেছে, তাহলে আমি আশা করছি যে ওখানে তুমি ভালোভাবে বুঝতে পেরেছিলে। সেই ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে যে একটা কোষের কিভাবে সৃষ্টি হচ্ছে এবং হচ্ছে বিভিন্ন প্রকার কোষ এই সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কোষ প্রাচীর, এটা নিয়ে আলোচনা করব। কোষ প্রাচীরটা দেখো, কোষ কাদের কাদের মধ্যে আছে? কোষ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী, যে কোনো জীবের মধ্যে আছে। এখন উদ্ভিদ এবং প্রাণী দুই ধরনের জীব আছে। এখন আমরা যে টপিকটা আজকে পড়বো কোষ প্রাচীর, এটা কেবলমাত্র হচ্ছে উদ্ভিদ কোষে আমরা দেখতে পাই, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। শুধুমাত্র উদ্ভিদ কোষে হচ্ছে কোষ প্রাচীর থাকে। তো এই যে কোষ, যেটা আবিষ্কার করেছিলেন হচ্ছে রবার্ট হুক 1665 সালে, প্রথম ক্লাসে বলেছিলাম। উনি কি দেখতে পেয়েছিলেন? একটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে মৌমাছির যে চাক আছে সেটার মতো সরভুজ আকৃতির কিছু খোপের মতো দেখতে পেয়েছিলেন। সেটা কি ছিল? সেটা হচ্ছে একটা মৃত কোষে, একটা মৃত উদ্ভিদ কোষের কোষ প্রাচীর শুধু উনি দেখতে পেয়েছিলেন। সেই কোষ প্রাচীরটাই কিন্তু আজকে আমরা পড়ছি। এই কোষ প্রাচীরটার সৃষ্টি কোত্থেকে? একটা উদ্ভিদ কোষে এই কোষ প্রাচীরটার সৃষ্টি কোত্থেকে? কোষ বিভাজন যখন পড়েছিলে 9-10-এ, তখন মাইটোটিক কোষ বিভাজনের কথা নিশ্চয়ই মনে আছে। মাইটোটিক কোষ বিভাজনের ধাপ কি কি ছিল? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। অর্থাৎ সর্বশেষ ধাপ ছিল হচ্ছে টেলোফেজ। তাহলে টেলোফেজ পর্যায়ে কি হচ্ছিল? একটা নিউক্লিয়াসের বিভাজন কমপ্লিট হয়ে গেছিল। অর্থাৎ আমি যদি এখানে একটা কোষের ছবি আঁকি, মনে করো একটা কোষ হচ্ছে এরকম চার কোণ আকৃতির একটা কোষ, তাহলে যেটা হচ্ছিল একটু মনে করে দেখো, প্রোফেজ বা প্রোমেটাফেজ ধাপে এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হচ্ছিল, মনে আছে নিশ্চয়ই? আমি একটু এঁকে নিচ্ছি। যাই হোক, টেলোফেজ পর্যায়ে যেটা হচ্ছিল সেটা হচ্ছে দুইটা নিউক্লিয়াস আলাদা হয়ে দুইটা মাথায় চলে গেছিল। আর এখানে স্পিন্ডল যন্ত্রের যে ফাইবারগুলো আছে এগুলো কিন্তু ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছিল টেলোফেজ পর্যায়ে। এখন নিউক্লিয়াসের যে বিভাজন, নিউক্লিয়াসের বিভাজনটাকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। এটার ঠিক পরে হয় হচ্ছে এই কোষটার ভেতরে যে সাইটোপ্লাজম আছে সেটার বিভাজন। এই সাইটোপ্লাজমের বিভাজনটাকে বলা হচ্ছে সাইটোকাইনেসিস। এবং যখন সাইটোকাইনেসিস শুরু হয় তখনই হচ্ছে আমাদের এই যে কোষ প্রাচীর আছে সেই কোষ প্রাচীরটা সৃষ্টি হয়। এই জন্য এত কথা বলা। কিভাবে হয়? সাইটোকাইনেসিস শুরুতেই হচ্ছে এই যে বিষুবীয় অঞ্চল আছে, বিষুবীয় অঞ্চল কোনটা? এই মাঝখানে বিষুবীয় অঞ্চল। একটা কোষের বিষুবীয় অঞ্চল মানে হচ্ছে তার মাঝখানে যে জায়গাটা, সেটা।
এই বিষুবীয় অঞ্চল বরাবর সাইটোপ্লাজম থেকে, দেখা যাচ্ছে না, হ্যাঁ, বিষুবীয় অঞ্চল বরাবর সাইটোপ্লাজমে তোমাদের এন্ডোপ্লাজমিক জালিকার কথা নিশ্চয় মনে আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে কিছু জিনিস আছে, সেটা নাম হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট। সেটা দেখতে হচ্ছে টিউবের মতো, এন্ডোপ্লাজমিক জালিকা যেরকম টিউবের মতো, এরকম ফ্রাগমোপ্লাস্ট থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। সেই ফ্রাগমোপ্লাস্ট গুলো এসে এখানে বসে যায়, এভাবে বসে যায়। সেই সাথে দাদা ফ্যান অফ করে দিবেন। সেই সাথে গোলগি বডি যেটা আছে, গোলগি বডির কথা মনে আছে? গোলগি বডি গুলো কেমন? এই যে এরকম ছিল। আর সেই সাথে এখানে কিন্তু গোল গোল কিন্তু কিছু জিনিস ছিল। এই গোল আকৃতির গোলগি বডির মধ্যে যে জিনিসগুলো থাকে সেটা নাম হচ্ছে ভেসিকেল বা গহ্বর। এই গোলগি বডির যে ভেসিকেল গুলো আছে, সেই ভেসিকেল গুলোও কিন্তু এই কোষের মাঝখানে যে বিষুবীয় অঞ্চল যেটা আছে এখানে এসে জমা হয়। দেন সেই ফ্রাগমোপ্লাস্ট এবং ভেসিকেল এরা হচ্ছে প্যাকটিন ধর্মী। প্যাকটিন মানে হচ্ছে এক ধরনের শর্করা, প্যাকটিন জাতীয় শর্করা এরা। তো এই শর্করাগুলো দিয়ে এখানে এই ঠিক দুটা কোষের, এই যে কোষের মাঝখানে, দুটা নিউক্লিয়াসের মাঝখানে একটা কোষ প্লেট সৃষ্টি হচ্ছে। তাহলে এই কোষ প্লেট যেটা আছে এটার মধ্যে ধীরে ধীরে আরো রাসায়নিক পরিবর্তন ঘটছে। রাসায়নিক পরিবর্তন ঘটে সেটা রূপান্তরিত হবে হচ্ছে মধ্য পর্দায়। দেন মধ্য পর্দার উপরে আরো অনেক জিনিস জমা হবে। সর্বশেষে আমরা পাবো হচ্ছে কোষ প্রাচীর। তাহলে কি বললাম? প্রথম থেকে মনে করি, টেলোফেজ দশায় যখন দুটা নিউক্লিয়াসের বিভাজন শেষ হয়ে গেল, তখন কোষের মাঝখানে বিষুবীয় অঞ্চল বরাবর এসে জমা হলো কি? ফ্রাগমোপ্লাস্ট। ফ্রাগমোপ্লাস্ট কি বলেছি? ফ্রাগমোপ্লাস্ট হচ্ছে দেখতে নলের মতো, টিউবের মতো, যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, এন্ডোপ্লাজমিক জালিকা সেখানে থাকে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে থাকে। এছাড়া গোলগি বডি থেকে আসলো কি? ভেসিকেল। ভেসিকেল মানে কিছু গহ্বর। ওই ভেসিকেল গুলা এবং হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট গুলা এরা হচ্ছে শর্করা জাতীয়, প্যাকটিন জাতীয় জিনিস। এগুলা এসে মাঝখানে জমা হয়ে তৈরি করলো কোষ প্লেট, এবং সেই কোষ প্লেটের রাসায়নিক এবং ভৌত পরিবর্তন ঘটলো, এবং তার উপরে আরো কিছু পদার্থ জমা হলো, রাসায়নিক পদার্থ। সবশেষে আমরা পাচ্ছি হচ্ছে কোষ প্রাচীর। এটা হচ্ছে কোষ প্রাচীর কোত্থেকে সৃষ্টি হয় সেটা বললাম। তো এখন আমরা জানবো হচ্ছে কোষ প্রাচীরটার ভৌত গঠন কি। আজকে আমরা যেটা দেখবো কোষ প্রাচীরের ভৌত গঠন, রাসায়নিক গঠন, এরপর হচ্ছে আরো সূক্ষ্ম গঠন, এই জিনিসগুলো আজকে দেখব। তো কোষ প্রাচীরের ভৌত গঠনটা কি? এখানে দেখো আমি একটা কোষের ছবির কোষ প্রাচীর যেটা আছে উদ্ভিদ কোষের খানিকটা এঁকে রেখেছি, সবটা আঁকি নাই। এখানে যেরকম আছে এটা কিন্তু চারপাশ জুড়ে এরকম থাকে, আর যতটা মোটা করে আঁকছি এটা কিন্তু দেখার জন্য যথেষ্ট শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় এটা দেখার জন্য, কিন্তু এটা হচ্ছে আমি এনলার্জ অবস্থায় এঁকে রেখেছি। তো প্রথমেই যেটা আছে ভৌত গঠনে সেটা বলবো হচ্ছে মধ্য পর্দা। এখানে মধ্য পর্দা যখন লিখে দিয়েছে, একটা কোষের সবচেয়ে বাইরে, উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের যে আবরণটা আছে একটা কোষের, সেটা হচ্ছে তার মধ্য পর্দা। তাহলে এখানে আমি একটা কোষ আঁকছি, এই পাশে কিন্তু আরেকটা কোষ থাকতে পারে। মানে তুমি একটা কোষের যে লেয়ারটা তুমি আঁকছো সেটাই হচ্ছে তার মধ্য পর্দা। অর্থাৎ একটা মধ্য পর্দা দিয়ে পাশাপাশি দুইটা কোষ কিন্তু আলাদা হচ্ছে। কথাটা বুঝতে পেরেছ? মধ্য পর্দা দিয়ে কিন্তু পাশাপাশি দুইটা কোষ আমরা আলাদা করতে পারছি মধ্য পর্দার কারণে। আচ্ছা, তো এই যে মধ্য পর্দা যেটা আছে সেটা কি? এটার মধ্যে থাকে হচ্ছে তোমার ক্যালসিয়াম প্যাকটেট, এরপর আছে ম্যাগনেসিয়াম প্যাকটেট, তাছাড়া কিছু থাকে হচ্ছে প্রোটিন আসে এখানে কিছু, আর সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে এখানে প্যাকটিক অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে। আর এই প্যাকটিক অ্যাসিড থাকার কারণে এই যে মধ্য পর্দা যেটা আছে এটা হচ্ছে অনেকটা জেলির মতো হয়, এটা অনেকটা নরম জেলির মতো হয়।
তাহলে বললাম মধ্যপর্দা যেটা আছে সেখানে হচ্ছে কি কি থাকে, ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট, তুমি চাইলে নোট করতে পারো। তারপর হচ্ছে কিছু প্রোটিন, আর সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্যাকটিক অ্যাসিড। তো এটা হচ্ছে নর্মাল সব উদ্ভিদ কোষে এরকম পাই, কিন্তু যেসব উদ্ভিদ কাষ্ঠল উদ্ভিদ দেখবা কিছু আছে যে বিরুৎ জাতীয় অর্থাৎ নরম কাণ্ড, যেমন তুমি একটা ঘাসকে যত সহজে ছিঁড়তে পারো, বা একটা কুমড়ার কাণ্ডকে তুমি যত সহজে এই নরম অংশটাকে ছিঁড়তে পারছো, কিন্তু একটা গোলাপের ডাল বা জবা গাছের ডালটা কিন্তু অত সহজে তুমি ভাঙতে পারছো না। তো ওই জবা গাছের ডালটাকে আমি বলছি কাষ্ঠল প্রকৃতির। তো ওখানে দেখা যায় এই যে মধ্যপর্দা আছে, মধ্যপর্দার মধ্যে এই প্যাকটিক অ্যাসিড ছাড়াও আরেকটা পদার্থ থাকে, সেটা হচ্ছে লিগনিন। লিগনিন কোথাও থাকলে ওই জায়গাটা একটু শক্ত হবে, তাহলে ওখানে থাকে হচ্ছে লিগনিন থাকে। তাহলে এই হচ্ছে মধ্যপর্দা আমাদের। তাহলে মধ্যপর্দার কাজ কি বললাম, পাশাপাশি দুইটা কোষকে আলাদা করা হচ্ছে মধ্যপর্দার কাজ। আমি এখন টপিকের বাইরে কিছু কথা বলছি, সেটা হচ্ছে ক্লাস করার সময় তুমি যেখানে বসেই ক্লাস করো না কেন, অনেকে আছো প্রত্যন্ত অঞ্চল থেকে ক্লাস করছো, নেটওয়ার্ক হয়তো ঘরের ভেতরে নাই, বাইরে বসে ক্লাস করছো, তোমার সাথে তোমার বইটা যেন থাকে। তোমাকে দেখে কে কি ভাবলো যে তুমি গাছতলায় বসে ক্লাস করছো কিন্তু তোমার হাতে বই কেন, কিচ্ছু ভাবার দরকার নাই, তোমার পড়াশোনাটা হচ্ছে তোমার আসল। আমরা বলছি যে ইন্টারমিডিয়েট হচ্ছে 2 বছর, কিন্তু আসলে কিন্তু 1.5 বছর টাইম, এবং এই 1.5 বছর টাইম তুমি যদি একেবারে জীবন দিয়ে লাগো তাহলে অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে, আমি আশা করছি। এবং প্রথম ক্লাস থেকেই তোমাকে সিরিয়াস হতে হবে। আচ্ছা, এখন পরের টপিকে চলে যাই। তো কোষ প্রাচীরের প্রথম যে স্তরটা সেটা হচ্ছে মধ্যপর্দা। দ্বিতীয় স্তরটা এখানে দেখো আমি লাল রং দিয়ে এঁকে রেখেছি, বোঝা যাচ্ছে কিনা? এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। মধ্যপর্দা সৃষ্টি হওয়ার পরে তার উপরে এসে কিছু শর্করা জমা হয়। শর্করাগুলোর মধ্যে আছে সেলুলোজ, তারপর আছে হেমিসেলুলোজ। এছাড়া আরেকটা জিনিস জমা হয়, সেটা হচ্ছে সেলুলোজের গ্লুকোজের সাথে, শর্করার সাথে কিছু প্রোটিন জমা হয়। যখন কোথাও গ্লুকোজের সাথে অর্থাৎ শর্করার সাথে যখন কোথাও প্রোটিন যুক্ত হবে, তখন সেটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। গ্লাইকো এটা কোথেকে আসছে? গ্লুকোজ থেকে আসছে। আর প্রোটিন তো প্রোটিন, তাহলে গ্লুকোজ প্লাস প্রোটিন, এটা অর্থ কি? গ্লাইকোপ্রোটিন। তাহলে মধ্যপর্দা যেটা ছিল, মধ্যপর্দার উপরে এসে জমা হচ্ছে কি? সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তো এগুলো হচ্ছে যখন জমা হচ্ছে তখন এটা সৃষ্টি করছে হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীর যেটা আছে সেটা হচ্ছে খুব বেশি মোটা না, এটা হচ্ছে তোমার 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। মধ্যপ্রাচীর যেটা সেটা হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। তাদের ওই পাশে কি দেখা যাচ্ছে না মনে হয়? একটু সাইড করে দেবেন, এই পাশে লেখাগুলো দেখা যাচ্ছে না। একটু ইয়েস, হ্যাঁ এখন ঠিক আছে, হ্যাঁ চলে গেল, এখন ঠিক আছে নিশ্চয়ই, পাশে লেখাটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে বললাম হচ্ছে প্রাথমিক প্রাচীর যেটা সেটা হচ্ছে পাতলা থাকছে, কিন্তু 1 থেকে 3 মাইক্রোমিটার। এই যে একটু আগে যেটা নাম বলেছিলাম মধ্যপর্দা, তার উপর কি তৈরি হলো? প্রাথমিক প্রাচীর। এই দুইটাই কিন্তু তোমার ভেদ্য, অর্থাৎ এদের ভেতর দিয়ে রাসায়নিক পদার্থ বা তরল পদার্থ আসা যাওয়া করতে পারে। এরপর হচ্ছে এই প্রাথমিক প্রাচীরের পর যেটা আছে, প্রাথমিক প্রাচীরে আরেকটু কথা বাকি আছে, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে উদ্ভিদ কোষের যে উদ্ভিদ কোষগুলা একটা উদ্ভিদের বাইরের দিকে থাকে, সারফেসের দিকে থাকে, যেমন পাতার ক্ষেত্রে পাতার উপরে যে বহিতল আছে সেখানে থাকছে, বা উদ্ভিদের কাণ্ড যেটা আছে কাণ্ডের বহিরাবরণে থাকছে, তখন এই প্রাথমিক প্রাচীর যেটা আছে, প্রাথমিক প্রাচীরের মধ্যে এই সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন ছাড়া আরেকটা জিনিস অ্যাড হয় এখানে, সেটা হচ্ছে কিউটিন। কিউটিন হচ্ছে মোম জাতীয় একটা পদার্থ।
তো কিউটিন থাকার কারণে যেটা হয়, আমরা যে বলি পাতার উপরে কিউটিকলের একটা লেয়ার থাকে, শুনেছো কখনো নিশ্চয়ই, অর্থাৎ একটা মোমের আবরণ থাকে। এই কিউটিন দিয়েই কিন্তু কিউটিকলটা তৈরি হয়, মোমের আস্তরণ তৈরি হয়। এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যাতে প্রচ্ছেদন উপায়ে গাছের পাতা থেকে পানি না বের হতে পারে বেশি পরিমাণ। তুমি যে কোনো জায়গায় যদি একটা মোমের আবরণ দিয়ে যাও, যেমন হচ্ছে আমরা যে শীতকালে যেটা করি, ভ্যাসলিন বা যে কোনো তেল তুমি গায়ে লাগাও, তাতে কি হচ্ছে, তোমার স্কিনের থেকে, তোমার গায়ে থেকে পানি সহজে বাষ্পীভূত হতে পারে না। ঠিক একই রকম ভাবে ওই পাতার উপরের যে কোষটা আছে, সেই কোষের প্রাথমিক প্রাচীরে যখন হচ্ছে কিউটিন থাকে, সেই কিউটিনের কারণে এই পাতার ভেতরের কোষ থেকে পানিটা সহজেই বাষ্পীভূত হতে পারে না। আচ্ছা, এখন প্রাথমিক প্রাচীরের পর যেটা আছে সেটা হচ্ছে গৌণ প্রাচীর। প্রাথমিক প্রাচীরটা বলেছি পাতলা এবং যে ভেদ্য, কিন্তু গৌণ প্রাচীর যেটা আছে, দেখো ভেতরের দিকে দেখো আমি ডট ডট দিয়ে 3টা লেয়ার দিয়েছি। এই 3টা লেয়ারে হচ্ছে গৌণ প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর। গৌণ আর হচ্ছে সেকেন্ডারি দুটো শব্দের অর্থ কি? এই গৌণ প্রাচীরটা তাহলে কি বললাম, এটা হচ্ছে 3টা লেয়ার, 3টা স্তর থাকছে এখানে দেখতে পাচ্ছি। এই গৌণ প্রাচীরটা কি দিয়ে তৈরি হচ্ছে? যথারীতি আগে যা যা ছিল, সেলুলোজ তো থাকবে, হেমিসেলুলোজও থাকবে, গ্লাইকোপ্রোটিনও থাকতে পারে, তার সাথে নতুন আরেকটু জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে লিগনিন, প্যাকটিন, আরেকটা নাম হচ্ছে সুবেরিন। এরা সব তোমার হচ্ছে শর্করা, সবই হচ্ছে কার্বোহাইড্রেট। লিগনিন, প্যাকটিন আর কি বললাম, সুবেরিন, এগুলো এসে জমা হয়। কিন্তু লিগনিন, প্যাকটিন, সুবেরিন এগুলো যখন জমা হয়, এগুলো সবগুলো হচ্ছে শক্ত প্রকৃতির থাকে, একটু কঠিন। তাহলে এই লেয়ারটা একটু শক্ত হচ্ছে। তাহলে আমি বলতে পারি যে গৌণ প্রাচীর যেটা আছে সেটা হচ্ছে অপেক্ষাকৃত পুরু, কিন্তু ভেদ্য এবং স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক মানে হচ্ছে কোনো একটা জিনিসকে যখন আমি টান দিয়ে লম্বা করলাম, যখন টান ছেড়ে দিব সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, সেটাকে বলা হচ্ছে তার স্থিতিস্থাপকতা। ফিজিক্সে পড়েছো। আচ্ছা, এখন চলে আসি এই গৌণ প্রাচীরে যে 3টা লেয়ার আছে, এই 3টা লেয়ারেরও নাম আছে। সবচেয়ে একেবারে প্রাথমিক প্রাচীরের সাথে লাগানো যে লেয়ারটা আছে, লাল রঙের সাথে যেটা ডট যেটা আছে, এই প্রাচীরটাকে বলা হচ্ছে বহিঃগৌণ প্রাচীর, মানে অর্থাৎ বাইরের দিকে আছে সেজন্য হচ্ছে বহি। তার ভেতরে যেটা লাল রঙের ডট দিয়ে বোঝানো হয়েছে সেটা হচ্ছে মধ্য গৌণ প্রাচীর। আর একেবারে কোষের ভেতরের দিকে এই লেয়ারটা যেটা আছে এটাকে বলা হচ্ছে অন্তঃগৌণ প্রাচীর। সবার বাইরে বহি, মাঝখানে একটা মধ্য, আর একেবারে ভেতরেরটা হচ্ছে অন্তঃগৌণ প্রাচীর। এই যে গৌণ প্রাচীর যেটা আছে, এটা একটা কোষের ভেতরের দিকে যেরকম সৃষ্টি হচ্ছে, এই পাশে তো আরেকটা কোষ আছে, তাহলে এই পাশেও কিন্তু সৃষ্টি হচ্ছে প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর, ওগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে এভাবে। এই গৌণ প্রাচীরটা কিন্তু সব কোষে সমানভাবে, কোষের সব জায়গায় সমানভাবে কিন্তু এটা তৈরি হয় না। আবার প্রাথমিক প্রাচীর যেটা আছে এটাও কিন্তু একটা কোষের সব জায়গায় সমানভাবে তৈরি হচ্ছে না। তাহলে গৌণ প্রাচীর অসমভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ কোষের এই জায়গাতে গৌণ প্রাচীর সৃষ্টি হয়েছে, কিন্তু দেখো যে মাঝখানে একটা জায়গা ফাঁকা, এখানে কিন্তু গৌণ প্রাচীর তৈরি হয় না। এটার কারণ দেখা যায় কোষের ভেতরে তুমি যখন একটা কোষকে লম্বচ্ছেদ করবা, লম্বচ্ছেদ মানে লম্বালম্বি যখন কাটবা, প্রস্থচ্ছেদ মানে তাকে প্রস্থে কাটা, আর লম্বচ্ছেদ মানে তার লম্বালম্বি দৈর্ঘ্যে কাটা। যখন তুমি লম্বচ্ছেদ করবা তাহলে কোষের ভিতরে তুমি বিভিন্ন ধরনের অলঙ্করণ দেখতে পাবা। যেমন হচ্ছে কিছু কিছু কোষে তুমি দেখবা ভেসেল কোষ যেটা আছে, তুমি মনে আছে কিনা, এটাও এসএসসি তে পড়ে আসছিলা। ভেসেল কোষগুলো হচ্ছে এরকম লম্বা থাকে, মাথাগুলো এরকম তির্যক থাকে। জাইলেম টিস্যুর মধ্যে আমরা পাই ভেসেল কোষ। এই ভেসেল টিস্যুর মধ্যে দেখা যায় এই গৌণ প্রাচীরটা অসমভাবে যখন মানে পুরু হয়, তখন এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের অলঙ্করণ দেখতে পাই, যেটা হচ্ছে যেমন বলয়াকার। বলয়াকার হচ্ছে সব জায়গায় জমা হয়েছে, কিন্তু মনে করো এই যে মাঝখানে মাঝখানে যে জায়গাগুলো আছে বৃত্তাকারে, এই জায়গাগুলোতে এই
লিগনিন, প্যাকটিন, সুবিরিন গুলা জমা হয় নাই, সেজন্য বাকি সমস্ত জায়গায় পুরু, খালি এই রিং জায়গাগুলো হচ্ছে একেবারে রিং, এরকম রিং এর মতো করে করে নিচে এই জায়গাগুলোতে হচ্ছে জমা হয় নাই। আবার সোপান আকার বা সিঁড়ির মতো আর কি, সিঁড়ির মতো মানে হচ্ছে একটু একটু জায়গা করে সৃষ্টি হয়েছে, এই পাশ থেকে একটু সৃষ্টি হলো, আবার এখানে অল্প একটু সৃষ্টি হয়নি, আবার এখান থেকে সৃষ্টি হয় নাই, এভাবে সিঁড়ির মতো সৃষ্টি হয় নাই। তাহলে এইভাবে আমরা বিভিন্ন অলঙ্করণ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বলয় আকার, সোপান আকার, সর্পিল আকার ইত্যাদি ইত্যাদি। আবার হচ্ছে কূপ আকার যেটা আছে ওরকম। তো এই যে কোষ প্রাচীর, তাহলে এই কোষ প্রাচীরের প্রথম স্তরটা কি বললাম আমরা? মধ্যপর্দা। তো আরেকটা জিনিস এখানে যেটা বলার বিষয়, মধ্যপর্দার সবটা জায়গাতেই কিন্তু প্রাথমিক প্রাচীর এবং হচ্ছে গৌণ প্রাচীর সৃষ্টি হয় না। কিছু কিছু জায়গা আছে যেখানে মধ্যপর্দায় শুধু একাই থাকছে, তার উপরে কোনো প্রাচীর সৃষ্টি হয় নাই, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে পিঠ বা কূপ। তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে পিঠ, পিআইটি, পিঠ বা কূপ। কোন জায়গাটাকে? যেখানে শুধুমাত্র মধ্যপর্দায় থাকছে, মধ্যপর্দার উপরে কোনো প্রাথমিক প্রাচীর অথবা গৌণ প্রাচীর কিছুই সৃষ্টি হয় নাই, সেই জায়গাটাকে বলা হচ্ছে পিঠ। একটা কোষে কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর পরেই এরকম পিঠ দেখতে পাওয়া যায়। আর পাশাপাশি দুইটা কোষের পিঠ যখন মুখোমুখি অবস্থায় থাকে, অর্থাৎ এই পাশেও জমা হয় নাই, আবার এই পাশেও যদি এরকম হতো যে এই পাশে অনেকগুলো আছে কিন্তু এই মাঝখানটা খালি রয়েছে, তখন এদেরকে বলা হবে কূপ জোড়া বা পিঠ পেয়ার। ইংলিশে বললে বলবো পিঠ পেয়ার, অর্থাৎ জোড়া কূপ বলছি। তো এখানে আরেকটা মজার জিনিস আছে, একটা কোষের সাথে আরেকটা কোষের কিভাবে সংযোগ রক্ষা হয়। অর্থাৎ একটা উদ্ভিদে দেখো তার শিকড়ের যে কোষগুলো আছে, মূলের যে কোষগুলো আছে, তারা হচ্ছে পানি শোষণ করে নিল, সেই পানিটা গাছের পাতায় পৌঁছালো এবং গাছের পাতায় খাবার তৈরি হলো। এখন গাছের পাতায় যে কোষের মধ্যে খাবার তৈরি হলো, সেই কোষ থেকে পাশের কোষে কিভাবে সে খাবারটা পৌঁছে যাচ্ছে, বা একটা কোষের পাতার মধ্যে বিভিন্ন এনজাইম বা হরমোন তৈরি হলো, সেই হরমোনটা কিভাবে তার পাশের কোষে বা তার থেকে আরো 10টা কোষ পরে কিভাবে যাচ্ছে, সেটা হচ্ছে এই পাশাপাশি দুইটা কোষের মধ্যে এক ধরনের বন্ধন থাকে। এটা একটা কোষ, এটা একটা কোষ, আর মাঝখানে আমি ধরলাম পিঠ। এই পাশাপাশি দুটা কোষের মাঝখানে সাইটোপ্লাজমের মধ্যে এরকম কিছু সূক্ষ্ম তন্তু বিরাজ করে। এই সূক্ষ্ম যে তন্তুগুলো আছে সুতার মতো কিছু সাইটোপ্লাজমীয় তন্তু একটা থেকে আরেকটা চলে যায়, এই তন্তুগুলাকে বলে হচ্ছে প্লাজমোডেজমাটা। শব্দটা এখানে লিখছি, প্লাজমোডেজমাটা। তাহলে প্লাজমোডেজমাটা জিনিসটা কি? প্লাজমোডেজমাটাটা হচ্ছে যে পাশাপাশি দুইটা কোষের মাঝখানে যে কূপের মধ্য দিয়ে সাইটোপ্লাজমিক সূত্র একটা কোষ থেকে আরেকটা কোষ পর্যন্ত যে বিস্তৃত থাকে, সেই সাইটোপ্লাজমিক তন্তুগুলাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা বলা হচ্ছে। তাহলে প্লাজমোডেজমাটা এবং হচ্ছে কূপ, এটার কাজ কি? কাজ হচ্ছে যে এদের ভেতর দিয়ে একটা কোষ থেকে অন্য একটা কোষে খাদ্য, পানি, হরমোন, এনজাইম বা বিভিন্ন রাসায়নিক পদার্থ বা জৈব অ্যাসিড যেগুলো আছে সেই সব কিছুই একটা কোষ থেকে আরেকটা কোষে বিনিময় ঘটে। এটা হচ্ছে প্লাজমোডেজমাটার কাজ। আবার হচ্ছে কূপ যেটা ছিল বা পিঠ যেটা ছিল সেটারও কাজ। এতক্ষণ যে কথা বললাম সবগুলা ছিল কি? কোষ প্রাচীরের ভৌত গঠন। আমি ভৌত গঠনে যা যা বললাম এখান থেকে কিন্তু তুমি রাসায়নিক গঠনটা বর্ণনা করতে পারবা। তাহলে রাসায়নিক গঠনটা কি একটু মনে করে দেখি, আমরা আবার একটু রিভিশন দেই, দেখি কতটুকু মনে রেখেছ। মধ্যপর্দার মধ্যে কি কি ছিল? ক্যালসিয়াম প্যাকটেট, ম্যাগনেসিয়াম প্যাকটেট, কিছু প্রোটিন, আর বলেছে হচ্ছে প্যাকটিক অ্যাসিড ছিল। এখন এই যে প্রোটিন বললাম, প্রোটিন যখন প্যাকটিনের সাথে মিলে যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রোটোপ্যাকটিন। সেটা কোথায় থাকছে? সেটাও মধ্যপর্দায় আছে। আচ্ছা, তারপর হচ্ছে চলে আসি
প্রাথমিক প্রাচীরে। তাহলে প্রাথমিক প্রাচীরে কি কি রাসায়নিক উপাদান আছে? সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলো আছে। এখন হেমিসেলুলোজ যেটা, এটাও কিন্তু শর্করা। হেমিসেলুলোজের মধ্যে আবার তুমি যখন কোষ রসায়ন পড়বা, এখন হয়তো নামগুলো তোমার কাছে কঠিন মনে হবে, কিন্তু তখন তোমার কাছে এই নামগুলো একটু সহজ মনে হবে, কারণ পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবা তুমি। তাহলে হেমিসেলুলোজের কিছু উদাহরণ আছে। হেমিসেলুলোজের ভিতরে আছে, ওগুলোও শর্করা, জাইলেন্স, তারপর হচ্ছে অ্যারাবেন্স, এগুলো হচ্ছে এক ধরনের শর্করা, এগুলো থাকে। আচ্ছা, তারপর হচ্ছে গৌণ প্রাচীর যেটা বলেছিলাম, গৌণ প্রাচীরে এই উপাদানগুলা ছাড়া আরো থাকে কি? লিগনিন, প্যাকটিন, সুবেরিন, এই জিনিসগুলা থাকছে। তাহলে টোটাল একটা কোষ প্রাচীরে আমরা যদি দেখি যে শতকরা কোনটা কি থাকে, শতকরা প্যাকটিন, এখানে টোটাল কি থাকছে? তাহলে প্যাকটিন থাকছে প্রচুর, প্যাকটিন, প্যাকটিনের পরে আছে সেলুলোজ, তারপর আছে হেমিসেলুলোজ, আর কি থাকবে? আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আমি গ্লাইকোপ্রোটিনকে সংক্ষেপে জিপি লিখলাম। জিপি মানে গ্রামীণ ফোন না কিন্তু, জিপি সংক্ষেপে লিখছি আমি, গ্লাইকোপ্রোটিন। তাহলে আমি যদি চিন্তা করি যে একটা কোষ প্রাচীরের মধ্যে শতকরা হিসেবে যদি তুমি কোথাও দেখতে চাই, এটা তোমার এমসিকিউতে অনেক সময় আসে যে শতকরা কত ভাগ প্যাকটিন আছে বা শতকরা কত ভাগ সেলুলোজ আছে, সেটার জন্য এভাবে দেখাচ্ছি। তাহলে শতকরা প্যাকটিন আছে হচ্ছে তোমার 30%, আর সেলুলোজ আছে হচ্ছে 40%। অর্থাৎ একটা কোষ প্রাচীরের প্রায় 40% হচ্ছে তার সেলুলোজ। এখানে আরেকটা শব্দ বলছি প্রায়, মানে এটাই হইতে হবে কিন্তু বলি নাই, প্রায়। তারপর হেমিসেলুলোজ হচ্ছে প্রায় 20% থাকে, আর 10% হচ্ছে প্রায় গ্লাইকোপ্রোটিন থাকে। তাহলে এ ছিল হচ্ছে একটা কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। তাহলে এখন চলে আসে হচ্ছে একটা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠনটা কি সেটা। দাদা কত মিনিট পাস হয়েছে? আচ্ছা, আমরা এখন দেখবো হচ্ছে একটা কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এই কোষ প্রাচীরটা যে বললাম যে বেশিরভাগটাই হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। সেলুলোজ জিনিসটা কি? সেলুলোজ জিনিসটা হচ্ছে তোমরা গ্লুকোজ নাম শুনেছো নিশ্চয়ই। গ্লুকোজ কি? একটা শর্করা, এক ধরনের শর্করা। তো গ্লুকোজের স্ট্রাকচারটা কিরকম, রিং স্ট্রাকচারটা কিরকম? গ্লুকোজটা যদি আমরা রিং স্ট্রাকচারে লিখি তাহলে এটা হচ্ছে এরকম। তোমরা বেনজিন স্ট্রাকচার রাখছো কখনো? ষড়ভুজাকৃতির, এরকম ষড়ভুজাকৃতির। আমি পাশাপাশি দুইটা গ্লুকোজের স্ট্রাকচার রাখছি। গ্লুকোজে হচ্ছে কার্বন থাকে 6টা, এই 6টা কোণাতেই। আমি এখানে আঁকলাম না, শুধু এই কোণাটা বাদ দিয়ে এখানে থাকে হচ্ছে একটা অক্সিজেন থাকে। আর প্রতি 6 কোণায় 1 2 3 4 5 এই 6, আচ্ছা লিখিয়ে দিই যেহেতু তোমরা প্রথম, ছোট্ট করে লিখছি, দেখা যাবে না কিন্তু। কার্বন সবগুলা জায়গায় থাকে হচ্ছে কার্বন। বোঝা যাচ্ছে কি না মনে হয়? তাহলে প্রত্যেকটা কোণার মধ্যে আমি সি লিখলাম, অর্থাৎ কার্বন লিখেছি কিছুটা। আচ্ছা, এখন এই প্রত্যেকটা কার্বনের সাথে থাকে হচ্ছে হাইড্রোক্সিল এবং হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে 1 নাম্বার জায়গা। তাহলে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তাহলে 1 নাম্বার জায়গায় উপরের দিকে থাকবে হচ্ছে হাইড্রোক্সিল, নিচে থাকবে হচ্ছে হাইড্রোজেন। 2 নাম্বার কার্বনের উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোক্সিল। 3 নাম্বার কার্বনে যে উল্টা হয়ে যাচ্ছে, সেখানে উপরে যাবে হাইড্রোক্সিল, নিচে হচ্ছে হাইড্রোজেন। এখানে উপরে হাইড্রোজেন, নিচে হাইড্রোক্সিল, আর সবশেষে এখানে হচ্ছে উপরে CH2OH, আর নিচ দিকে হচ্ছে হাইড্রোজেন থাকছে। তাহলে এখানে যা আছে, আমি জানি তোমাদের মাথা খুব হিজিবিজি লাগছে, এই স্ট্রাকচারটা এখনই তোমার প্রয়োজন নেই,
10 মিনিট আছে? আচ্ছা ঠিক আছে, এখনই তোমার প্রয়োজন নাই এই স্ট্রাকচারটা। এটা আমরা আরো 1 মাস বা 2 মাস পরে যখন ওই টপিক আসবে তখন আমরা পড়বো। তো দেখাচ্ছি দুইটা গ্লুকোজ কিভাবে রাসায়নিক বন্ধন তৈরি করে হচ্ছে এরা সেলুলোজ গঠন করছে। করে কি, এখানেও তো এরকম আছে তাই না, ওই পাশটা সবটা আঁকছি না, হাইড্রোজেন আর হাইড্রোক্সিল। এই দেখো পাশাপাশি এই দুইজন, এখন লাল পেন ইউজ করি, পাশাপাশি এই দুইজন, এখানে হাইড্রোক্সিল এখানে হাইড্রোক্সিল কি আছে, দুইটা OH। তাহলে এখান থেকে যদি H2O হয়ে যায়, দুইটা হাইড্রোজেন কাটা, একটা দুইটা কাটা, একটা অক্সিজেন কাটা, তাহলে কি পড়ে থাকলো, শুধু একটা অক্সিজেন পড়ে থাকলো। তো এখান থেকে এক অণু পানি বের হয়ে যায়, যে পানিটা সৃষ্টি হলো সেই পানিটা এখান থেকে বের হয়ে চলে গেল এবং অক্সিজেন দিয়ে এখানে একটা রাসায়নিক বন্ধন তৈরি করলো। এই বন্ধনটাকে বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনই বলা হচ্ছে। তো এইভাবে যখন এখানে কয়টা গ্লুকোজ, দুইটা, এইভাবে যখন তোমার 1 থেকে 3000 গ্লুকোজ অণু একসাথে যুক্ত হবে, যখন এখানে 1 থেকে 3000, উপরে লিখি, হ্যাঁ এখানে ঠিকই আছে, যখন 1 থেকে 3000 গ্লুকোজ অণু যুক্ত হবে তখন এদেরকে আমরা বলবো হচ্ছে সেলুলোজ, সেলুলোজ চেইন, এটাকে বলবো হচ্ছে একটা সেলুলোজ চেইন। যখন এরকম সেলুলোজ চেইন 100টা এসে একত্রে যুক্ত হবে তখন এটাকে বলবো হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। এরপর ক্রিস্টালাইন মাইসেলি যখন 20টা ক্রিস্টালাইন মাইসেলি যখন একত্রিত হবে তখন সেটাকে বলবো হচ্ছে মাইক্রোফাইব্রিল। অধৈর্য হয়ে যাচ্ছ? আচ্ছা, এরপরে যখন 250টা মাইক্রোফাইব্রিল একত্রিত হচ্ছে তখন সেখান থেকে তৈরি হচ্ছে ম্যাক্রোফাইব্রিল। সবশেষে অনেকগুলা ম্যাক্রোফাইব্রিল একসাথে তৈরি করবে একটা তন্তু বা ফাইবার, যেটা হচ্ছে আমাদের টোটাল কোষ প্রাচীর। আমি আবারও রিপিট করছি, গ্লুকোজ অণু আমরা যেটা একটু আগে ছবি এঁকেছিলাম পাশাপাশি দুইটা, ওরকম 1 থেকে 3000 গ্লুকোজ অণু একসাথে পরপর যুক্ত হয়ে তৈরি করবে কি, লম্বা একটা গ্লুকোজের চেইন তৈরি করছে। ওই গ্লুকোজের চেইনটাকে আমি কি বলবো, সেলুলোজ চেইন। তো ওই সেলুলোজ চেইন যখন 100টা সেলুলোজ চেইন পরপর সজ্জিত হয়ে তৈরি করবে কি, ক্রিস্টালাইন মাইসেলি। তো এরকম বহু জায়গায় ক্রিস্টালাইন মাইসেলি তৈরি হয়েছে। এরকম 20টা ক্রিস্টালাইন মাইসেলি যখন আবার নিজেদের মধ্যে সংযুক্তি ঘটাবে তখন সেটাকে বলবো মাইক্রোফাইব্রিল। অবশেষে 250 মাইক্রোফাইব্রিল 100 যখন হবে তখন সেটাকে বলবো ম্যাক্রোফাইব্রিল। আর অবশেষে অনেকগুলোকে একসাথে করে আমরা বলবো হচ্ছে ফাইবার। তাহলে এই ছিল কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এখন কোষ প্রাচীরের কাজটা তাহলে কি, কোষ প্রাচীরের কাজ হচ্ছে সমস্ত কোষটাকে দৃঢ়তা প্রদান করা, বাইরে থেকে কোনো আঘাত যদি আসে সেই আঘাতটাকে প্রতিহত করা, এছাড়া একটা কোষের বাইরে থেকে বিভিন্ন খাদ্য পানি কোষের ভিতরে যেন প্রবেশ করতে পারে সে জন্য সাহায্য করা, এছাড়া যে কূপের কাজ বা প্লাজমোডেজমাটার কাজ যেটা আছে সেটাও কিন্তু কোষ প্রাচীরের কাজ। এখন চলে যাচ্ছে হচ্ছে আমি ক্যামেরার বাইরে চলে যাচ্ছি, আমি তোমাদের প্রশ্ন করবো, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি হ্যান্ড রাইজ করবা, ঠিক আছে? আচ্ছা আছেন কে? খোকা, আলী আহসান খোকা, প্রশ্ন থাকলে বলো, তোমাকে আনমিউট করা হচ্ছে। ম্যাডাম এখানে বলছেন পিট পিয়ার, এটা আর একটু বুঝিয়ে দিবেন। আবার বলো বাবা, বুঝতে পারি নাই। পিট পিয়ার মানে কূপ এলাকা যেটা, ও পিট এটা ম্যাডাম পেয়ার, পিট আরেকটু পেয়ার, রিভাইজ। ওকে 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 ঠিক আছে দাদা, ওকে আনমিউট করে আরেকজন ই করেন। আচ্ছা পিট পেয়ার হচ্ছে, ম্যাডাম আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলো বলো, হারিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পিট পেয়ারটাকে বলছি, তোমাকে আবার আনমিউট করা হচ্ছে, দাঁড়াও। পিট পেয়ার হচ্ছে পাশাপাশি দুইটা কূপ, এই যে কোষ প্রাচীর আছে সেখানে একটুখানি ফাঁকা জায়গা আছে, এটা কি একটা পিট। আবার এই পাশে যে আরেকটা কোষ আছে সেখানেও একই জায়গাতে, এটা এখানে যেখানে কূপ আছে ওই কোষেরও অন্য আরেকটা কোষেরও একই জায়গাতে ওরকম ফাঁকা জায়গা আছে, তখন ওই দুইটা ফাঁকা জোড়াকে একসাথে আমরা বলবো পিট পেয়ার।
তাহলে পিট পেয়ার কি? দুইটা কোষের দুইটা কূপ যখন মুখোমুখি বসে থাকে তখন সেটাকে বলে হচ্ছে পিট পেয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, ম্যাডাম আরেকটা হচ্ছে ম্যাডাম, এই যে ম্যাডাম বলছেন যে 1 থেকে 3000 নাকি 1000 থেকে 3000 সেলুলোজ নিয়ে ম্যাডাম সেলুলোজ চেইন গঠিত হয়। হ্যাঁ, এক থেকে 3000, মানে 1000 থেকে 3000, এক থেকে না, 1000 থেকে 3000। ও জি ম্যাডাম। আচ্ছা, পরে 1000 থেকে 3000, ঠিক আছে। হ্যাঁ, তারিকুল ইসলাম। তারিকুল ইসলাম হাত তুলেছ? দাদা দুজন করে আনমিউট করেন, তাহলে দেখেন তো কি হয়। দুজন দুজন করে। তারিকুল ইসলাম আর কে? তারিকুল ইসলাম আর হচ্ছে আরাফাত হিরণ, দুজনকে আনমিউট করা হয়েছে। জি ম্যাডাম। হ্যাঁ বলো। জি ম্যাডাম, বলতেছি যেগুলো তো মনে রাখতে পারি না পড়াশোনা করে। মনে রাখতে পারো না, সেটার কাজ হবে হচ্ছে যখন তুমি পড়বা, সায়েন্স মানে হচ্ছে তোমাকে অবশ্যই হাতে খাতা কলম থাকতে হবে। তুমি সঙ্গে সঙ্গে খাতা কলমে লিখে ফেলবা, যেটা পড়ছো খাতা কলমে লিখে প্র্যাকটিস করছো যে তোমার আত্মস্থ হয়েছে কিনা জিনিসটা। লেখা মানে কিন্তু একবারে গদ বাঁধা ইতিহাস তুমি লিখছো তা না, সংক্ষেপে লিখবা। যখন পড়তে বসবা সেলুলোজ না লিখে দন্ত সহায়িকা শেষ শুধুটা লেখো ডট। তো তুমি এটা মনে রাখতে পারছো। পড়ার কোনো বিকল্প নাই, সায়েন্স মানে শুধু পড়বা শুধু পড়বা শুধু পড়বা। এরপরে প্রশ্ন দাদা, আরো দুজনকে আনমিউট করো। হ্যাঁ বলো, বলো বাবা। ম্যাম সাইটোপ্লাজম থেকে যে ফ্রাগমোপ্লাস্ট ও গোলগি বডি থেকে পেকটিন আসে, এটা কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হয়, আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? প্রাণী কোষের বেলাও সেই মধ্যপর্দা না, মধ্যপর্দা প্রাণী কোষের যে ইয়েটা তোমার মাঝখানে যে সাইটোকাইনেসিস যেটা আছে, সেটা হচ্ছে যখন আমরা কোষ বিভাজন পড়বো তখন সেটা পড়বো। এটা কিন্তু একই রকম হয় না প্রাণী কোষের বেলায়, এটা কেবল হচ্ছে উদ্ভিদ কোষের বেলায়। কারণ উদ্ভিদ কোষে কোষ প্লেট হচ্ছে, কোষ প্রাচীর হচ্ছে। কারণ প্রাণী কোষে তো কোষ প্রাচীরই নাই, সেখানে কি তৈরি হবে? প্লাজমা মেমব্রেন তৈরি হবে। সেটা হচ্ছে আমরা কোষ বিভাজন অধ্যায়ে যে পাবো। সেটা হচ্ছে দুই পাশ থেকে এরকম খাঁজের সৃষ্টি হয়, দুইটা কোষের মাঝখানে খাঁজ, এরকম দুইটা জায়গা থেকে খাঁজের সৃষ্টি হয়ে এসে মিলে যায়, সেটা পরে পাবো আমরা। এরপরে প্রশ্ন। পিট মেমব্রেনটা একটু আরেকবার বুঝিয়ে দিন। পিট পেয়ার না পিট মেমব্রেনটা? পিট মেমব্রেন হচ্ছে শুধুমাত্র মধ্যপর্দা যেটা আছে, মধ্যপর্দা কোনটা? কালো রঙের বর্ডার যেটা আছে, মধ্যপর্দার উপরে যদি প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর সৃষ্টি না হয় তখন ওই জায়গাটাকে বলা হচ্ছে পিট, আর এই মধ্যপর্দাটাকে তখন বলা হবে হচ্ছে পিট মেমব্রেন। ঠিক আছে, ওকে। তাদের উপর আরো আছে, প্রচুর আছে। আচ্ছা, আমাদের ক্লাস টাইম কিন্তু শেষ হতে পারে, ঠিক আছে? আমি ক্লাস এখানে এন্ড করে দিচ্ছি, কিন্তু তোমাদের প্রশ্ন উত্তর যতক্ষণ আমি পারবো সময় থাকবে আমি তোমাদেরকে দেব। ম্যাম একটা প্রশ্ন ছিল। বলো। ম্যাম এই যে শর্করা যেন কোনগুলা বলছিলেন, এই শর্করাগুলা কি যেন? আবার বলো, আমি তোমার কথাটা বুঝতে পারিনি। শর্করাগুলা ম্যাম শর্করা যেন কোন উপাদানগুলো বুঝি নাই, মনে নাই, একদম মিস্টেক হয়ে গেছে। ও শর্করা, সেলুলোজ, হেমিসেলুলোজ, তারপর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এগুলো বলেছিলাম। এরপর জাইলেন্স, গ্যালাকটেন্স, তারপর বলেছিলাম হচ্ছে অ্যারাবেন্স, এই নামগুলো বলেছিলাম। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। ওকে, প্লাজমোডেজমাটা এবং জোড়াকূপ কি একই জিনিস? আবার বলো। প্লাজমোডেজমাটা এবং জোড়াকূপ কি একই জিনিস না 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 ভিন্ন? না না না, একই জিনিস না। কূপ মানে হচ্ছে ফাঁকা জায়গা, দরজা। কূপ মানে হচ্ছে একটা দরজার মতো খালি জায়গা, এখান থেকে যেতে পারছে। এখন সেই দরজার মধ্যে তুমি যদি আবার কিছু নল রেখে দাও, কিছু পাইপ রেখে দাও, যে পাইপের মধ্য দিয়ে একটা বাসা থেকে, একটা রুম থেকে অন্য একটা রুমে পানি পাস করছো বা গ্যাস পাঠাচ্ছো, সেই পাইপটা হচ্ছে প্লাজমোডেজমাটা। বুঝতে পেরেছো? কাজে এক, তবে স্যার ম্যাডাম ভিন্ন ভিন্ন কাজটা একই। পদার্থ যায় কূপের ভিতরে কি যাচ্ছে? কিন্তু ভিন্ন। তুমি দরজা দিয়ে যেরকম আলো বাতাস গ্যাস পাস হতে পারে, ঠিক একই রকম ভাবে প্লাজমোডেজমাটার ভিতর দিয়েও তো জিনিসগুলো পাস হতে পারছে। তাহলে কাজগুলো কি একই রকম হচ্ছে না? জি। ওকে, তারপর নেক্সট। ম্যাডাম আমাদের কি সায়েন্সের প্রত্যেকদিন ক্লাস কয়টা করে হবে? তুমি রুটিনটা চেক করো বাবা। অনলাইন আমাদের আমি- এনটিসিএম অনলাইন এডুকেশনের মধ্যে তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য রুটিন দেওয়া আছে। ম্যাডাম আমি আসলে 29 তারিখে ক্লাসটা করতে পারি না, এই জন্য। ও ক্লাস, ওটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল বাবা, ওখানে কিছু নাই। ওখানে শুধু তোমাদের জন্য আমরা ভালো ভালো কথা বলেছি। ক্লাস শুরু হয়েছে গতকাল থেকে, রবিবার থেকে শুরু হয়েছে। মানে কি অনলাইন এনডিসিএম এর অনলাইন